ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল পরিষ্কার ভাষায়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? এই যে এত মানুষ আমরা বসে আছি, মানুষ বলতে আপনি কি বোঝেন? ঠাকুরকে পরিষ্কার জিজ্ঞেস করে যে মানুষের সংজ্ঞা কি, মানুষ বলতে আপনি কি বোঝেন? এনার কিছুদিন আগে 1886 16ই অগস্ট পৃথিবী থেকে দেহ সম্বরণ করে রামকৃষ্ণ আলোকে তিনি চলে গেছেন, অবতার বরিষ্ঠা সমন্বয়াচার্য। তিনি বলেছিলেন লোক না পোক, তিনি বলেছিলেন মান এবং হুঁশ হচ্ছে প্রকৃত মানুষ। ঠিক এই কথাটি তারপরে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ উচ্চারণ করছেন 16 অধ্যায়ের মধ্যে, তোমার মধ্যে দুটি পার্টিকেলস দেওয়া আছে, দুটি উপাদান দেওয়া আছে, দৈবিক এবং আসুরি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগা 16 অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি বলছেন তোমার মধ্যে দুটো জিনিস দেওয়া আছে। আমার মধ্যে কি আছে? এটা পরিমাপন করবে কে? চালের মধ্যে কাঁকড় আছে, এর মধ্যে ভুসি আছে, আমরা চালুনি দিয়ে ছেঁকে সেই জিনিসটাকে আমরা বার করে নিয়ে আসি। আমাকে ছাড়বে কে? আমাকে পরিমাপন করে ছেঁকে পরিমাপন করবে কে? আমার মা। দেখুন এই মাটিতে যদি বলি আরবের যে খেজুর, কাশ্মীরের যে আপেল এবং আঙুর এবং দার্জিলিং এর যে চা, এই মাটিতে করুন। খারুবেরি আশ্রমে যে জমি পড়ে যেখানে কাশ্মীরের আঙুর, আরবের খেজুর এবং দার্জিলিং এর চা তৈরি করুন। আমি যদি এটা বলি মাটি আমার, বীজ আমি এনে দিচ্ছি, এখানে তৈরি করুন। যারা কৃষি বিশেষজ্ঞ, প্রফাউন্ড এগ্রিকালচারিস্ট, ওরা আমার কথা শুনে আমাকে পা থেকে মাথা পর্যন্ত হা করে দেখে হাসবে, সে বলবে পাগল না মাথা খারাপ। আর কেন? আরে এখানে দার্জিলিং এর চা এবং এখানে আরবের খেজুর এবং এখানে কাশ্মীরের আপেল বা আঙুর তৈরি করা যায় না বলছি না, এখনই যাবে না। আমাদের নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহনপুর গ্রাম আমি গেছি। মোহনপুরের দার্জিলিং এবং আসামের চা তৈরি হচ্ছে, শুধু তৈরি হচ্ছে না, এক্সপোর্ট হচ্ছে। আগে নদিয়াতে চা তৈরি করা সম্ভব করে টাইম, সময় লেগেছে এবং তার জন্য বিশেষ মেকানিজম এবং টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হয়েছে। মাটি সব গ্রহণ করতে পারে, কিন্তু মাটির উপযোগিতা চাই, মাটির প্রাসঙ্গিকতা চাই, মাটির উর্বরতা চাই, মাটির গ্রহণ মুখরতা চাই, মাটির পরিমাপনী সম্বেদ চাই। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাত্রীর চরণ প্রান্তে আমরা সম্মিলিত হয়েছি। উনি এই বিশেষ বিজ্ঞানটি আমার সহকর্মী তপন দাস ডক্টর বলে গেলেন, অনুভূতির দ্বারা যা জানা যায়। কেমন করে জানা যায়? অনু মানে পশ্চাতে, ভূতি মানে হয়ে ওঠা উনি। আমি তখন অনেক ছোট, ওনার সামনে বসে আছি। আমি অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি, বাট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি, তার চলমান দুরন্ত ভরন্ত একটি বিশ্ববিদ্যালয় আমি চোখের সামনে দেখেছি। উনি একদিন ভক্তজন সঙ্গে প্রসঙ্গ করতে করতে গল্প করতেন, জানিস আমার দেশও পাবনায়, আমারও মাতৃভাষা পাবনা, ঠাকুরেরও দেশ পাবনা, মাতৃভাষা পাবনা। আমি ঠাকুরের ল্যাঙ্গুয়েজ এবং আমার মাদার ল্যাঙ্গুয়েজে বলছি। ঠাকুর একদিন প্রসঙ্গ করতে করতে বলতেন, আমি সারা ভাবি ছিলাম আমি জেনবায় মানুষের সাথে কথা কই, মানুষের গ্রহণ করি, সব মানুষের সাথে লম্বাই, সব মানুষের সাথে লম্বাই, কিন্তু কালে কালে দেখলাম না। প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক, প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। সালে এমবা হয় কেন? মানুষ এমন হয় কেন? আমি সারা তালগোল হারায় ফেললাম, আলিগোল বাজে গেল। তারপর একদিন কাশীপুরের মাঠে, হিমেদপুরের মাঠে আমি একদিন তাকায় দেখি একই মাটি, এখানে টক ঝাল তেতো মিষ্টি ফল তৈরি হচ্ছে। সারা কি করে হয়? একই মাটিতে সারা এত রকমারি স্বাদের ফল গাছ তৈরি হয় কি করে? আমি তালগোল হারায় ফেললাম, আলিগোল বাজে গেল সারা আমার মধ্যে। তারপরে একদিন আমার সাথে খেলতো, তার নাম হচ্ছে পুটি, আমার সাথে খেলা করতে। হঠাৎ শুনলাম কি সারা পুটির বিয়ে হয়ে গেছে। অনেকদিন বাদে কাশীপুরের মাঠে আলের ওপর দিয়ে পুটি হাঁটে যাচ্ছে, কোলে একটা ন্যাকড়া দিয়ে জড়ানো কি। আমি দূর থেকে ডাক দিয়ে বললাম, এই পুটি। পুটি ছাড়ে গেল, আমি দৌড় পাড়ে গেলাম, গিয়ে বললাম, পুটি কেমন আছিস? পুটি বললো, খুব ভালো, ওর সাথে খেললাম। ওর কোলের দিকে ডাকায় করুন তো, কোলেটা কি রে? পুটি করলো কি, লজ্জা ভাবনি, এটা না আমার মেয়ে। তোর মেয়ে কোথায় হলো?
পুটি লজ্জায় করলো, কি কেন আমার পেটের মধ্যে, আমি সারা আমার পেটের মধ্যে হাত দিয়ে দেখলাম সারা আমি আর পুটিতে একই বয়সী, একই সঙ্গে খেলেছি, একই আকাশের নিচে, একই মাটির উপরে, সারা পুটির পেটে মেয়ে হলো, আমার পেটে মেয়ে হলো না কেন? আমি সারা এই উত্তর খুঁজেই পেলাম। তারপরে এই ভাবতে 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 দিন পার হয়ে যাচ্ছে, বেশ বেশ অনেক দিন বাদে আবার দেখি পুটির সঙ্গে দেখা, দেখি পুটির মেয়ে পুটির হাত ধরে হাঁটছে, পুটির কোলে আবার একটা ক্যাথা জড়ানো। আর পুটি এটা কি বলে, এটা আমার ছাওয়াল। এটা কোথায় হলো? এটা আমার পেটের মধ্যে। কয়েকই সারা পাগল, একই পেটের মধ্যে ব্যাটা ছাওয়ালও হয়, একই পেটের মধ্যে মেয়ে মানুষ হয়। কিছুক্ষণ পুটির দিকে তাকায় থাকতে থাকতে পুটি আমার কাছে হারায় গেল। আমি ওখানে আমার মা মনমোহিনী দেখতে পেলাম। সারা আমার মাও তো পুটির মতো মেয়ে। আমার মার পেটে আমি খেপা বাদলা 3 ভাই জন্মাইছি, আর আমার ঘরের একমাত্র বোন পুটি জন্মাইছি গুরুপ্রসাদে। পুটিও যেমন মেয়ে, আমার মাও তো তেমন মেয়ে। সেই দিন সেই সময় আমার মনে হয়ে গেল মেয়ে মানুষের একটাই পরিচয়, সে হলো মা। মেয়ে মানুষের একটাই প্রকাশ, সে হলো মা। অর্থাৎ মা মানে পরিমাপন করতে পারে। তাই মনমোহিনী দেবীর পরিমাপন এবং আপনাদের পরিমাপন, আমার মায়ের পরিমাপন, এটা তো ভ্যারি করবেই। যেমন আমি যদি বাবা হই, আমার ছেলেকে যদি রক্ত দিতে হয়, আমার রক্ত আমার ছেলেকে দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে। এটা ডিপেন্ড করবে ডক্টরের সিদ্ধান্তের ওপরে এবং আমার রক্তের গ্রুপের ওপরে। আমি যদি আমার ছেলেকে কিডনি ট্রান্সফার করতে চাইলেই পাওয়া যাবে না। আমার স্ত্রী যদি আমার মেয়েকে কিডনি ট্রান্সফার করতে চাইলেই পাওয়া যাবে না। এগুলো আমরা সব একটার পর একটা মেনে নিয়েছি, সব একটার পর একটা মেনে নিয়েছি, এখানে গ্রুপ ভাগ করে ফেলেছি। কিন্তু পরিমাপন করার ক্ষেত্রে আমরা কোনো বিভাজন করতে রাজি না। কেন? আর সেখানে একটার পর একটা বাড়ি ভাঙছে, সেখানে একটার পর একটা বাড়ি বেআইনি নির্মাণ হচ্ছে। কেন? একটার পর একটা খিদিরপুরে বাড়ি ভেঙে পড়ে গেল, আমাদের মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়ে গেল চোখের সামনে। ঠিক একইভাবে চোখের সামনে এক একটা সংসার ভাঙছে, এক একটা জীবন ভাঙছে। কেন? প্রপার কম্প্যাটেবিলিটির অভাব, সুষম সম্মেলনের অভাব, সুষম সমন্বয়ের অভাব। যেমন ব্রিজ ভাঙছে, বহুতল আবাসন ভেঙে পড়ছে। হরিদ্বারে উত্তরাখণ্ডে যেমন একটার পর একটা হোটেল, বাড়ি, মন্দির ধস নেমে ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক একইভাবে এক একটা সংসার, এক একটা জীবন, এক একটা প্রাণও ধসের মুখে ভেঙে চলে যাচ্ছে। কি হলো? আপনার ডিভোর্স হয়ে গেছে। কবে? এই 6 মাস হলো। আমি এরকম একটা ডিভোর্স দেখেছি, মজার ডিভোর্স। 16 বছর প্রেম করেছি। আমার এক বন্ধু, তার একজন উকিল বন্ধু আমার, অ্যাডভোকেট হাইকোর্টের, তিনি আমাকে বলছেন, জানো প্রলয়, একটা অদ্ভুত কেস করলাম। কি কেস? বলে 16 বছর প্রেম করেছে, 6 মাস বিয়ের ঘর করার পর ডিভোর্স হয়েছে। আমি সে কি, 6 মাস সংসার করার পর ডিভোর্স, 16 বছরের প্রেম? বলে হ্যাঁ। আমি কেন? বলে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে এমন নাক ডাকে না, একবারে 5 হর্স পাওয়ার মোটরের মতো নাক ডাকে। তা আগে বুঝতে পারেন, একদম মশাই, আগে তো পার্কের, সিনেমা হলে, থিয়েটার হলে, রাস্তায় প্রেম করে ঘুরে বেরিয়েছে, পাশাপাশি বালিশ নিয়ে কখনো শুয়েছি না, পাশাপাশি তো শুইনি। যখন 6 মাস হলো, 1 মাসের মধ্যে আমার ঘুম উঠে গেল, আমার প্রেশার, আমার সুগার, আমার নানান রকম কমপ্লিকেশন দেখা দিল। পালমোনোলজিস্ট দেখালাম, ইএনটি দেখালাম, ডক্টর অনেক চেষ্টা করে বললো এটা জেনেটিক ডিজিজ, ইরেপায়ারেবল। আমি বাধ্য হলাম নিজের বাঁচার জন্য ডিভোর্স শুট করতে। অবশ্যই অ্যামিকেবল সেটেলমেন্ট হয়েছে। আমরা এগুলোকে আমরা গুরুত্বের মধ্যে আনিনি। ভালো লেগেছে ওই যে মৌচাক বইয়ের গান, বেশ করেছি প্রেম করেছি করবই তো, পাছা পেরে শাড়ি হয়ে দুলবই তো। দুলুন, কোনো আপত্তি নেই, কিন্তু যখন ভাঙবে তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। আর সেই ভাঙাটা শুধু আমার বা আপনার ভাঙছে না, সমাজ এবং রাষ্ট্র ভাঙছে। এইখানে মায়ের গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা, এখানে বেদের মন্ত্রের তাৎপর্য যে আমাকে এগিয়ে নিয়ে যায়, অগ্নি মিলে, অর্থাৎ উস্কে দেয়, একটু একটু করে উস্কে দেয়, একটু একটু করে উস্কে দেয়। আর আমরা যখন অগ্নি প্রজ্বলন করি, ইদাং হবি,
ঘি দিয়ে দিলাম, আগুনে ঘি দিলে কি হয়? ঠপ করে জ্বলে ওঠে। ঘি মানে কি? গরুর গাওয়া ঘি নয়। ঘি একবার অভিধান খুলে দেখবেন, ঘি কথাটার মধ্যে আছে উজ্জ্বল হওয়া, দীপ্ত হওয়া, প্রদীপ্ত হওয়া এবং বিশ্বাসী হয়ে ওঠা। সুতরাং ঘৃত প্রদান করার মানেই হচ্ছে যে আমাকে উজ্জ্বল এবং প্রদীপ্ত করে তুলবে। কেমন? যে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বেদের এই ব্যাখ্যার যে অপব্যাখ্যা, বেদের এই মন্ত্রের যে অপবিশ্লেষণ, বেদের এই মন্ত্রের যে অপপ্রয়োগ আজকে জনজীবনকে, আজকে সামগ্রিক রাষ্ট্রিক জীবনকে বিচ্ছিন্নতার পথে নিয়ে যাচ্ছে। তাই আজকে অত্যন্ত জরুরি, প্রাসঙ্গিক, অনিবার্য প্রয়োজন হচ্ছে, যার শ্রীচরণ প্রান্তে 137তম আবির্ভাব মহোৎসব উদযাপন করছি, তিনি কি বলছেন শুনুন। আমার কথা যারা শুনছেন শুনুন। ঠিক এইরকম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বসে আছে, সামনে এরকম ভক্তজন তাকে ঘিরে বসে আছেন। আমি তাকে বলি এক এক সময় অনিকেত অস্তিত্ব। কার নাম অনিকেত? শ্রীকৃষ্ণের নাম। তাকে অনিকেত বলে ডাকা হয়, ভগবানকে অনিকেত বলে ডাকা হয়। কেন? তার কোনো নিকেতন নেই। তিনি omnipotent এবং simultaneously তিনি omnipresent। তাকে বলা হয় তিনি সর্বত্র বিরাজমান, তাই তাকে বলা হয় অনিকেত। তার কোনো নিকেতন নেই। সেই অনিকেত অস্তিত্ব আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখেছি, তিনি বসে আছেন। আর ভক্তজনের সামনে একটি মা তার একটি পুত্র এবং পুত্রবধূকে নিয়ে প্রণাম করলেন, ভিড় ছেলে। ঠাকুর হাতটা এরকম করলেন, আর এরকম করার পরে তিনি মাটি বলছেন, আমার ছেলে বিয়ে দিয়েছে, এই নতুন বৌমা, আর আমার ছেলে আপনাকে গুরুবাড়ি নিয়ে এসছে গুরু প্রণাম করাবার জন্য। ঠাকুর হাতটা জোর করে ছেলেটির দিকে তাকিয়ে বলছেন, তুই একটা কাম করবে পারিস? ছেলেগুলো তাকে হ্যাঁ বলুন। বাড়িতে যায় বউটার দিকে আঙুল দিয়ে বলছেন, ও ছাড়া রাগাই দিবি। হ্যাঁ কি করবো? ওকে রাগাই দিবি, আর খুব রাগাই দিবি। রাগাই দিয়ে রান্নাঘরে রান্না করবে পাঠাবি। সেই রান্নার যে টেস্ট এইখানে হোল্ড করে রাখবে। 6 মাস 7 মাস বাদে ওয়েট নিয়ে সিনেমা, থিয়েটার, বায়োস্কোপ সব নানানভাবে ঘুরায় ফিরায়, মন একেবারে ফাইন, একেবারে ফুলের মেজাজে করে নানান গিফট দিয়ে ওকে আবার রান্নাঘরে রান্না করতে পাঠাবি। যে এইটুকু বলেছেন, নতুন বিয়ে হওয়া সেই বউটি আঁচলটা মুখের মধ্যে চেপে ধরে আগে রান্না ভালো হবে না, আগে রান্না ভালো হবে। ঠাকুর উদ্গ্রীব হয়ে ওই যে হাঁটুর উপরে হাতটা আছে, ঠিক ওই রকম ঝুঁকে গিয়ে বলছেন, আগের রান্না ভালো হবে না কেন? ওই মেয়েটি বলছে, আগে যে রেগে রেগে রান্না করবো ঠাকুর। ঠাকুরটা বলতে শালা মানুষে বোঝে না কয় কেটা। হ্যাঁ, সব টনটনে জ্ঞান। রাগে শুধু রান্না খারাপ হয় না, দেখা খারাপ হয়, কথা খারাপ হয়, ভাষা খারাপ হয়, হাঁটা খারাপ হয়, সিদ্ধান্ত খারাপ হয়, সব শালা আলিগোল বেঁধে যায়। নববেদ কি করে ইমপ্লিমেন্টেশন অ্যাক্টিভেটেড হবে? উনি প্রথম দীক্ষার পরে মন্ত্রটি বললেন, আমি অক্রোধী। প্রথম মন্ত্রটি বললেন, আমি অক্রোধী। এখন যারা ফিজিওলজি নিয়ে গবেষণা করছেন, তারা আমাদেরকে বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, আপনার বয়স 40-এর কাছাকাছি বা 40 পার হয়েছেন। একটা ছোট্ট ওয়ার্ড আমাদেরকে বলছেন কি, আপনার যদি রাগ করার মতো অবস্থা হয়, আপনি ওখান থেকে সরে যান, রাখবেন না। প্রশ্ন করা হয়েছিল যে সেমিনারে, রাগলে কি হবে? হোল ব্লাডটা ব্রেনে চলে যাবে। যদিও 1 মিনিট 2 মিনিট 10 মিনিট যতটুকুই রেগে থাকুন, রাগার সঙ্গে সঙ্গে হোল ব্লাডটা ব্রেনে চলে যায়। যেমন খাওয়ার পরে হোল ব্লাডটা স্টমাকে চলে যায় ওটাকে ডাইলিউট করার জন্য, গ্লুকোজে কনভার্ট করার জন্য, ঠিক সেম অ্যানালজিতে হোল ব্লাডটা ব্রেনে চলে যাবে। তার ফলে কি হবে? ইসকেমিয়া দেখা যাওয়ার সম্ভাবনা আজকে, কালকে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বাদে আমাদের ইসকেমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। শরীরে যে কোনো জায়গায় ইসকেমিয়া হতে পারে। এতদিন বাদে বিজ্ঞান নেতি করে, হাইপোথেসিস করে, গবেষণা করতে করতে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, 1938 সালের অক্টোবর মাস, 1938 সালের অক্টোবর মাস, ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের হিউম্যান বিং এর জন্য, আপামর মানুষের জন্য তিনি একটি শব্দ প্রয়োগ করে বললেন, আমি অক্রোধী। এটা কি করবো? রিসাইট করো, রিপিটেডলি রিসাইট করো। কেন? আবৃত্তি সর্বশস্ত্রাণাং বোধা দেবী গড়িয়াসি।
আর আমাদের পতঞ্জল দর্শন একই কথা বললেন, কি বলেন? অথ যোগানুশাসনম। মহর্ষি পতঞ্জলি আমাদেরকে বললেন অথ যোগানুশাসনম, তুমি আগে যোগযুক্ত হও। এখানে যারা আছেন আমার কথা শুনছেন প্রত্যেকে যোগযুক্ত। দেখুন এখানে অনেকে বসে আছেন, কখন শেষ হবে, আবার এতটা পর হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, ওই চিন্তার সঙ্গে যোগযুক্ত। অনেকক্ষণ ধরে বসে আছেন হাতে এরম করে বসে, কোমরটা একটু টানটান করছে। দেখুন এই কোমর টানটানির সঙ্গে যোগযুক্ত, হাঁটুর সঙ্গে যোগযুক্ত। বাড়িতে কি হবে যোগযুক্ত, কি করে যাবো যোগযুক্ত, কতক্ষণ পক করবে তার সঙ্গে যোগযুক্ত। ঘড়ি দেখছি মাঝে মাঝে যোগযুক্ত। আমরা কোনো না কোনো বিষয়ের সঙ্গে যোগযুক্ত, কিন্তু একটা যোগ আমাকে সার্থক সফল করে তুলতে পারবে। ইনি পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি, উনি বলেন অথ যোগানুশাসনম। প্রথম শ্লোক পতঞ্জল দর্শনে। দ্বিতীয় শ্লোক ওনাকে প্রশ্ন করা হচ্ছে, হে মহর্ষি পতঞ্জলি, হে মহর্ষি পতঞ্জলি, আপনি যে আমাকে যোগযুক্ত হতে বলছেন, যোগযুক্ত হলে আমার রেজাল্ট কি, এই ফল কি পাবো? মহর্ষি পতঞ্জলি 2 নম্বর শ্লোকে বলছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরাধা, যোগশ্চিত্ত বৃত্তি নিরাধা। তুমি যেমনতর যোগযুক্ত হবে তোমার চিত্ত এবং বৃত্তি তেমনতর ভাবে নিরোধ প্রাপ্ত হবে। খুব কঠিন শ্লোক, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। এটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। মহর্ষি রামানুজ তিনি নিরাকার শিক্ষা দিচ্ছেন ছাত্রদেরকে। মহর্ষি রামানুজ নিরাকার শিক্ষা দিচ্ছেন এবং তার ছাত্র এবং শিষ্যরা একদিন ঘরে গিয়ে দেখছেন তিনি রাম মূর্তি পূজা করছেন। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি আচার্য, আপনি আমাদের নিরাকার শিক্ষা দিচ্ছেন, নিরাকার অভিজ্ঞান প্রদান করছেন, অথচ আপনি মূর্তি পূজা করছেন, আপনি একটি মূর্তিকে আরাধনা করছেন। রামানুজ তখন চুপ করে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ বাবা, একটু আগুন নিয়ে এসো, একটু আগুন নিয়ে এসো। ওরা একটা কাঠে আগুন জ্বালিয়ে কাঠটা নিয়ে এসছে। আর রামানুজ বলছে, আমি তোমাকে কাঠ আনতে বলিনি, আমি তোমাকে আগুন আনতে বলেছি। তুমি কাঠ নিয়ে এসছো কেন? বলছি কাঠ ছাড়া আগুন আনবো কি করে, কাঠ ছাড়া আগুনটা আনবো কি করে? উনি যখন বলছেন মূর্তি ছাড়া, ব্যক্তি ছাড়া, ওই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি সুপারফিশিয়াল হয়ে থাকবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকবে। পার্সনিফাইড না হলে পরে, বাস্তব না হলে পরে, এই পার্সনিফাইড এক্সিস্টেন্সের সঙ্গে অ্যাটাচমেন্ট না হলে পরে তুমি কখনো ওই শ্লোককে, মন্ত্রকে বুঝতে পারবে না যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধক কেমন করে নববেদ বিধাতার দ্বারা অনুপ্রবিষ্ট হয় এবং বিধাতা আমাদের মধ্যে অনুপ্রবেশ করান। চল তার লীলায়িত মাধুর্য মণ্ডিত, যাকে আলোকময় জীবন, চৈতন্যময় জীবন, জ্যোতির্ময় জীবন আমরা বলি, ওই জীবনকে প্রত্যক্ষ না করলে আমরা বুঝতে পারবো না। এই কারণেই শ্রীমদ্ ভাগবত আমাদের কি বলেছেন জানেন? শ্রবণ মঙ্গলম। এই কারণেই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলছেন শ্রবণ মঙ্গলম। এই শুনুন বসে বসে। কেন শুনলে কি হবে? শুনলে পরে কি হবে? বাসুদেব কথা রুচি, অনুকূল কথা রুচি। শুনতে শুনতে জ্বরের পর, অসুখের পর, শরীর খারাপের পর যেমন অরুচি হয়ে যায়, শুনতে শুনতে তোমার রুচি বোধ কাজ করবে। আর এই রুচি বোধ কাজ করলে পরে আগ্রহ উদ্দীপ্ত হবে, অগ্নি মিলে আগ্রহ উস্কে উঠবে। আর আগ্রহ যখন উস্কে উঠবে, যখন যজ্ঞাস্য দেবদীপ্তিদাম, তখন তুমি সম্বর্ধনায় নিজেকে অনুপ্রবিষ্ট করাতে পারবে। এই হচ্ছে বেদের মন্ত্র। আর এই বেদের মন্ত্রের যে অপব্যবহার এবং অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ, আজকে বর্তমান পুরুষোত্তমের 137তম ভাগবত আবির্ভাব তিথির সংলগ্নে আমরা সেই বিষয়ে চর্চা করছি। তার ভাগবত জীবন, তার লীলায়িত মাধুর্য মণ্ডিত জীবন, শ্রবণ মঙ্গলম। যে পঞ্চানন সরকার মহাশয়ের কথা আমার সহকর্মী ডক্টর তপন দাস বলে গেলেন, ওনার সঙ্গে 1975 সাল পর্যন্ত আমি দীর্ঘদিন সৎসঙ্গ করেছি, ঘুরেছি, কাজ করেছি এবং ওনার পরিচর্যাও আমি করেছি। আমার কাছে হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। ওরকম জ্ঞান, উনি ফিলোসফি প্রফেসর থাকা সত্ত্বেও কি জানতেন না সে বিষয়ে আমার এখনো জিজ্ঞাসা হয়। কি জানতেন না সে বিষয়ে এখনো প্রশ্ন জাগে আমার। মাঝে মাঝে ভাবি যে উনি কি জানতেন না। সেই পঞ্চানন সরকার একদিন এই বিষয় নিয়ে শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। ঠাকুর অনুকূল চন্দ্র, এই পঞ্চানন সরকার এত অহংকারী, এত দাম্ভিক, এত পাণ্ডিত্যের দম্ভতার ভেতরে ছিল, উনি মনে করতেন সমস্ত শিক্ষা, বুদ্ধি, মেধা এইখানে থাকে।
এই কারণে উনি কখনো মাথায় ভারী জিনিস বহন করতেন না, উনি কখনো শক্ত জিনিসে মাথা দিয়ে শুতেন না। হিমায়তপুর আশ্রমে যখন তিনি গেছেন তখন উনি বালিশ খুঁজছেন, কোথায় বালিশ পাওয়া যায়, বালিশ তো নেই হিমায়তপুর আশ্রমে। কাঠিন্যের সময়, আশ্রম বিনির্মাণের সময় জননী মনমোহিনী দেবী ঠাকুরের মা তখন হিসেবপত্র রাখতেন, সভাপতি ছিলেন, তিনি আশ্রম দেখাশোনা করতেন। সেই সময় পঞ্চানন সরকার গিয়ে মার কাছে দাঁড়িয়ে বলছেন, কিছু বলবি পঞ্চানন? বলছে হ্যাঁ, একটা বালিশ দরকার। বলে কি? বলে একটা বালিশ। আমার সমস্ত বুদ্ধি, আমার সমস্ত মেধা তো মাথার মধ্যে, আমি তো পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব, আমার একটা বালিশ না হলে শক্ত জায়গায় মাথা দিলে বুদ্ধি খারাপ হয়ে যাবে, নিরেট হয়ে যাবে। তখন জননী মনমোহিনী দেবী তো অদ্ভুত উত্তর দিয়েছিলেন, আমার পঞ্চানন্দার কাছেই শোনা। পঞ্চানন্দাকে বলেছিলেন তুই বাড়িতে চলে যা, মাথার বালিশ পাবি, পাশে বউ কোলবালিশের মতো পাবি, আশ্রম তোর জন্য না, তুই বাড়ি চলে মাথায় বালিশও পাবি, পাশে কোলবালিশের মতো বউ, আশ্রম থেকে চলে যা। এই কথাটা পঞ্চানন্দা খুব অহংকারে লেগেছিল। উনি কয়েকজন গুরু ভাইকে বলেছিলেন আগামী পূর্ণিমার পদ্মায় আমি দেহ ত্যাগ করবো, আত্মহত্যা করবো, আশ্রমেই আত্মহত্যা করবো আগামী পূর্ণিমার পদ্মায়। একজন শুনে ভয় পেয়ে মা মনমোহিনী দেবীকে বলছে, মা শুনেছেন দেখি পঞ্চানন্দা সংকল্প করেছে আগামী পূর্ণিমায় উনি পদ্মায় আত্মাহুতি দেবেন। মা মনমোহিনী দেবী পূর্ণিমা এখনো ঢের দেরি, সবে পূর্ণিমা ছাড়লো, যখন ঠিকই করে যাতে দেরি করবে এখনই ঝাঁপায় পড়বে কলা। দেখলো যে এই ভয় দেখিয়ে খুব একটা লাভ হলো না, তখন গুটি গুটি পায়ে তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে হাঁটছেন। জায়গাটা হচ্ছে সৎসঙ্গ আর্ট গ্যালারি। যারা হিমায়তপুর গেছেন, আমি তো সেদিনই ফিরলাম, যারা হিমায়তপুর গেছেন দেখবেন কতটা ডিস্টেন্স, সেইখানে ঠাকুর বসে আছেন। পঞ্চানন্দ হিয়ারিং রেঞ্জের মধ্যে যখন এসছেন তখন ঠাকুরের মুখে কথা তিনি শুনতে পাচ্ছেন, একদম নরম বালিশ, তুলতুলে বালিশ, বুঝেছিস, নরম তুলতুলে বালিশটা। পঞ্চানন্দা মনে মনে কথা, এই তো এই না হলে অন্তর্জন, এই না হলে পুরুষোত্তম। আমি তো মাকে বলে বোঝাতে পারলাম না, মা তো পুরুষোত্তম না, ইনি পুরুষোত্তম। ঠিক আমার কথা বুঝতে পেরেছে, একদম তুলতুলে বালিশ, সবাই যাবো আর আসবো, বুঝেছিস, এক্ষুনি দাঁড়া থেকে বানায় নিয়ে আসবো। পঞ্চানন্দা ধীরে ধীরে ঠাকুরের কাছে এসছেন, তখন শেষ কথাটা ঠাকুর বলে বালিশটা বানায় নিয়ে ওয়েট দিয়ে দিবি। কে জানেন? দুলাল ম্যাথর, যে আমাদের আশ্রমে ঝাড় দেয়, পায়খানা পরিষ্কার করে, ওই বালিশটা বানায় দুলালে দিয়ে দিবি। পঞ্চানন্দ আবার ধাক্কা খেলে, শিখি দুলাল আর আমি এক হলাম? কোথায় দুলাল ম্যাথর আর কোথায় আমি প্রফেসর পঞ্চানন একই হলাম? দুজনে থাকতে পারলো না। একসময় ঠাকুরকে বলে ফেললি, এসব কি সিদ্ধান্ত আপনার, এটা কি বিচার করলেন? পঞ্চানন্দের কাঁধের উপরে হাত দিয়ে ঠাকুর দুপা হাঁটতে হাঁটতে, চলেন একটু বেড়া আসি ফাটি বড়ির দিকে। হাঁটতে হাঁটতে গিয়ে বললেন, পঞ্চানন্দা আমি যদি আপনাকে এখনই যদি কই পঞ্চানন্দা বাজার থেকে যায় এক্ষুনি আমার জন্য 2 বোতল মদ কিনে নিয়ে আসেন তো। এই কমার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে জিজ্ঞাসা যাচ্ছে, মদ? ঠাকুর মদ খান? 1 নম্বর। যদি আনতে যাই এই এতটা রাস্তা, 4 মাইল রাস্তা যাবো কি করে? 2 নম্বর। পয়সা পাবো কোথায়? 3 নম্বর। দোকান যদি বন্ধ হয় তাহলে কি করবো? 4 নম্বর। আর দোকানদার যদি পয়সা চায় বাকি না রাখে তাহলে কি করবো? 5 নম্বর। There are so many questions. দেখবেন নাকি? দেখবেন? বলে কি? এই দেখেন, দুলাল আগে আমার জন্য এখনই পাবনা থেকে 2 বোতল মদ নিয়ে আগে। দুলাল সঙ্গে সঙ্গে দৌড় পারল এবং 40 মিনিট পরে 2টো বোতল নিয়ে এসে ঠাকুরের হাতে দিল। ঠাকুর বলছে, হেমকবির দিয়ে আয়গা, হেমকবির দিয়ে আয়গা। হেমকবি যখন আশ্রমে থাকছেন 2 বোতল দিয়ে আসলে হেমকবি। পঞ্চানন্দার দিকে তাকিয়ে তিনি বলছেন, দেখেছেন সারা শিব চক্রবর্তী, সারা অনুকূল চক্রবর্তী, ঘাটবাকি করিও নাই, ঘাটবাকি বুঝিও না, সব সারা আজন্ম নদা নদী কারবার করছে। এখন আপনি ঠিক করেন নরম বালিশের উপযুক্তকে, আপনি না দুলাল? এখন আপনি ঠিক করেন নরম বালিশের উপযুক্তকে, আপনি না দুলাল? তারপরে ওরা ধারণা যে তাহলে তো দুলাল নয় শুতে পারে বিশ্বাসের জোরে, কিন্তু আমার বুদ্ধি তো দুলালের বুদ্ধির মতো না। তখন ঠাকুর হঠাৎ বলছেন, এই দেখেন এইদিকে কিছু ইট জড়ো করা আছে, আপনি এক কাম করেন তো। বলে কি? এইদিকে ইটগুলো মাথায় করে এই মোড়ায় রাখেন। বলে তো 25-30 কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপরে কি করবো? আবার এই দিক থেকে এদিকে নিয়ে আসবে। এইটা করতে থাকেন, সাইক্লিক অর্ডার করতে থাকুন। কিছুক্ষণ করার পর ঠাকুর জিজ্ঞেস করছেন, আপনার বুদ্ধি মেধা কি একটু কমিছে? বলে না তো শালা, কিরকম আজগুবি ধারণা মাথায় বয়ে নিয়ে যাচ্ছিলেন, কত দেখি। বুদ্ধিটাকে চেতনায়, বুদ্ধি থাকে মস্তিষ্কের ভেতরে থাকলেও চেতনায় থাকে। চেতনার সাথে আমাদের মস্তিষ্কের রিলেশন কি এখন বিজ্ঞান আমাদেরকে বোঝাচ্ছে। এই যেটুকু কথা আমি বললাম, এইটুকু কথার পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পঞ্চানন্দাকে বললেন, আপনি এই 40
কাটিং করা সুন্দর চুল, ন্যাড়া হয়ে যান, ন্যাড়া হয়ে গেলেন, মাথায় একটা বড় টিকি রাখেন আর বোলওয়ালা খড়ম পরেন। বোলওয়ালা খড়ম পরার পর প্রতিদিন টিকির সঙ্গে একটা ভালো ফুল জড়ায় রাখেন। পঞ্চানন্দে যখন হাতের অনেকেই টিকা টিপ্পনি করেন, ঠাকুরকে জিজ্ঞেস করছে আমাকে এরকম পোশাক করতে বললেন কেন, এই সাজে সাজালেন কেন? ঠাকুর কামে লাগবেনি, বসেন। বেশ কিছুদিন বাদে বেনারস থেকে একজন পণ্ডিত এসছেন, এসেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন আশ্রমে এখানে কোনো পণ্ডিত আছে? সবাই ঠাকুরের কাছে নিয়ে গেছে, বলছে না এই চেয়ারে কি পণ্ডিতের চেয়ারে নাকি? আমাদের সব ব্যাপারে একটা প্রি কনসেপশন কাজ করে। যেমন যে মাস্টারমশাই বলে আছেন, দেখুন মাস্টারমশাই দেখলেই মনে হয় মাস্টার চেহারা, মাস্টারের চেহারা কেমন হবে দেখলে পরে বুঝতে পারি। শিল্পীর চেহারা কেমন হবে আমরা দেখলে পরে বুঝতে পারি। ডাক্তারের চেহারা কেমন হবে আমাদের একটা প্রি কনসেপশন মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে। আমাদের একটা পূর্ব ধারণা আমরা পোষণ করি মনে মনে, অধ্যাপক কেমন হবে, শিক্ষক কেমন হবে, ডাক্তার কেমন হবে, মস্তানের চেহারা কেমন হবে, মাফিয়ার চেহারা কেমন হবে, সব আমাদের মাথার মধ্যে একটু একটু করে ধারণাগুলো গোজা আছে, বিভিন্ন কম্পার্টমেন্টে গোজা আছে। ওই পণ্ডিতেরও ধারণা গোজা আছে, পণ্ডিতের চেহারা এরকম হবে, এই চেহারার সাথে পণ্ডিতের চেহারা মেলে না, এই চেহারার সঙ্গে পণ্ডিতের চেহারা একদম মেলনি। ঠাকুরকে বলছেন আপনার এখানে কোনো পণ্ডিত আছে? এখন কি এই পঞ্চানন্দকে ডাক যেতে, পঞ্চানন্দ সরকার যখন এই যে একদম পারফেক্ট মিলে গেছে, পণ্ডিতের সঙ্গে পণ্ডিতের মিলে গেছে, বলছে আপনারা দুজনে যায় কথা বলেন। এই শ্লোক নিয়ে বিতর্ক। কোন শ্লোক? যোগ চিত্ত বৃত্তি নিরাট। উনি বলছেন আগে চিত্ত বৃত্তি নিরোধ হবে, তারপর যোগযুক্ত হবে। পঞ্চানন্দ চিত্তবৃত্তি নিরোধ হয় না, আগে যোগযুক্ত হবে তারপর চিত্তবৃত্তি নিরোধ হবে। কেউ কাউকে ছাড়তে চায় না। পঞ্চানন্দের গায়ে শক্তি ছিল, পণ্ডিতকে হাত ধরে হিড় করে টানতে টানতে শ্রী ঠাকুরের সামনে এনে হাজির। উনি এই বলছেন, আমি এই বলছি। ঠাকুরের উত্তর দেখুন। এই উত্তরের সাথে শাস্ত্রের কোনো বিরোধ নেই। আমরা এই উত্তরটা পেয়েছি দক্ষিণেশ্বরের দেউলে। এই উত্তর পেয়েছি ভারতবর্ষের সমস্ত বিদগ্ধ প্রাজ্ঞ পণ্ডিত বর্গকে লোকমাতা রাসমণি দক্ষিণেশ্বরের দেউলে ডেকেছিলেন। কেন? পুরোহিতের হাত থেকে পড়ে গিয়ে রাধা মাধবের পা ভেঙে দিয়েছে। সেদিন পুঁথি, শাস্ত্র, বেদ, উপনিষদের বিধান কি ছিল? না, রানীমা ভাঙা বিগ্রহে পুজো হয় না, একে গঙ্গা বিসর্জন দিই। কিন্তু রানীমার ইচ্ছে নয় যে গঙ্গা বিসর্জন দেয়। রানীমা সেদিন এই বিধান, পণ্ডিতদের বিধান মানতে দ্বিধাবোধ করছিলেন, মানেন বিষয়টা। তিনি গুটি গুটি পায়ে, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, যার সেই সময় কোনো সোশিয়াল এস্টাবলিশমেন্ট বলে কিছু নেই, যিনি কামারপুকুরের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা ব্রাহ্মণ, যার সেরকম সামাজিক সুখ্যাতি পর্যন্ত নেই, পাগল বলে যার অনেক অপব্যাখ্যা অপপ্রচার অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, বায়ু রোগে আক্রান্ত, এই ব্যক্তি যার নাম গদাধর থেকে শ্রী রামকৃষ্ণ, তার কাছে গিয়ে হাজির হয়ে বলছেন, ঠাকুর সবাই আমাকে কথা দিচ্ছে, বিধান দিচ্ছে, তুমি কি বলো ঠাকুর? তুমি বলো তোমার বিধান। আহা, অনেকে বলেন লিও টলস্টয় নাকি পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ গল্পকার। মতান্তরে অনেকে বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের শ্রেষ্ঠ রূপকার। পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় সমন্বয়াচার্য অবতার ও পরিষ্কার মতো শ্রেষ্ঠ গল্পকার আজ পর্যন্ত জন্মগ্রহণ করেননি। কেন? জীবন থেকে সহজভাবে প্রাঞ্জলভাবে উঠে আসা সমস্যার সমাধানী উত্তর তিনি গল্পের মধ্যে দিয়ে দিয়েছে। কেমন সে গল্প? হ্যাঁ গো রানীমা, বলি তোমার জামাই যদি পা ভেঙে যেত, তুমি কি জামাইকে গঙ্গায় বিসর্জন দিয়ে তোমার মেয়ের জন্য নতুন জামাই আনতে গো? কানে হাতি হতেন, ছিছি সে কি কথা, আমি কৈবত্যের মেয়ে হতে পারি? ছিছি এ কি কথা? তবে তা যদি না হয় রাধা মাধবের বেলায় কেন হবে? সেদিন পা জড়িয়ে ধরে লোকমাতা রানী রাসমণি কি বলেছিলেন, ঠাকুর তাহলে আমার এই বিগ্রহে চিকিৎসার ভার তুমি নিজে হাতে গ্রহণ করো ঠাকুর, তুমি আমার এই বিগ্রহকে ভালো করে দাও। আজও দক্ষিণেশ্বরে সেই শ্রীরামকৃষ্ণের জোড়া দেওয়া পা বিগ্রহ পূজা হচ্ছে। কি সহজ জীবন, নিংড়ানো উত্তর, সহজ ঝর্ণার মতন আমাদের জীবনকে স্পর্শ করে গেছে। ঠিক একই উত্তর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসছে, যখন পণ্ডিত শাস্ত্রের কূট বিতর্ক নিয়ে বিদ্বজ্জনের মতন প্রশ্ন করছেন। ঠাকুর এইরকম সহজিয়া প্রাঞ্জল উত্তর দিয়ে বলছেন, আপনি কখনো ছাওয়াল পাওয়ালের মা চোখে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি।
ধরুন সকালবেলা গোয়াল ঘরে গোবরের নাদা পরিষ্কার করতেছে, একই সঙ্গে ছাওয়াল স্কুলে যাবে, একজন কলেজে যাবে, স্বামী অফিসে যাবে, সংসারের কাজকর্ম ছড়া আছে। এই সময় ছোট্ট বাচ্চা বিছানায় শুয়ে এদিক ওদিক করতে করতে ঠাস করে গড়ায় পড়ে গেছে, আর পড়ে গিয়ে চিৎকুর করে কান্না শুরু করেছে, লাগিয়েছে তো মাকে তখন গোবরের নাদা পরিষ্কার করতে করতে কবি যে তোর কান্না থামুক তারপরে করে নেবো। পণ্ডিত মশাই বলছে না না তা কি করে হয়, কি করবে, পরে সঙ্গে সঙ্গে ছুটে যাবে, হাত পা ধুয়ে বাচ্চাকে কোলে নিয়ে ও বাবারে বাসারে কিচ্ছু লাগেনি কিচ্ছু লাগেনি এরকম করে আদরে ভোলাতে ভোলাতে বুকের মধ্যে যখন চেপে ধরবে তখন বাচ্চার কাম্মা কি হবে, কান্না ছুঁয়ে যাবে। আমি তো সেটা তাই কই আবৃত্তি সর্বশস্ত্রানাং বোধাদ বিগরীয়সী, কি বলি যজন যাজন ঈশ্বরভেটি সস্ত্রাণী সদাচার দীক্ষার ভেতর দিয়ে প্রতিদিন যখন ওরকম নাড়াচাড়া আমি করতে শুরু করবো, নিজেকে আন্দোলিত করতে শুরু করব, তখনই আমার যোগ চিত্ত বৃত্তি যে যে কম্পার্টমেন্টই থাকুক না কেন সে বটল বিফোর ইউজ ওটা সেরিবেন পড়ে থাকবে। যখনই আমি ওটাকে ঝাঁকাতে শুরু করবো তখনই একইভাবে আমার ভেতরে বোধ তাকে বলে, উনি নতুন করে অনুভূতি আমাদের কাছে প্রদান করে বলছেন শোনা, দেখা, বোঝা, জানা মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ। আমরা ক্যাজুয়ালি ওয়ার্ডটা ইউজ করে তোমার বোধে খুলালো না, আরে বোধ কাকে বলে, শোনা, দেখা, জানা এবং বোঝা এর মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ। তাই বোধকে প্র্যাকটিস করতে হয়, বোধকে এক্সারসাইজ করতে হয়, বোধকে ইনভাইট করতে হয়, আর সেটা লিভিং এমবডিমেন্ট ছাড়া কখনো সম্ভবপর নয়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি, অনেক দূর যাবো এক্ষুনি। আমি এখানে কি দরকার, একটা জিনিস দরকার। উনি পরিষ্কার ভাষায় লিখেছেন, পরিষ্কার ভাষা, বিশ্বাস নেই এমন তর মানুষ নেই। আমি অনেক জায়গায় শুনেছি, অনেকে আমাকে বলেছেন আমি নাস্তিক, কথাটা কমপ্লিটলি আনসাইন্টিফিক, কথাটা কমপ্লিটলি অশাস্ত্রীয়। ন অস্থি ইজিক্যাল টু নাস্তিক, আমার অস্তিত্ব না থাকলে আমি নাস্তিক, কিন্তু আমার তো অস্তিত্ব আছে, তাহলে আমি নাস্তিক কি করে বলতে পারি আমি একে মানি না, বলতে পারি আমি একে স্বীকার করি না, বলতে পারি আমি একে একমত নই এর সাথে, হ্যাঁ মেবি এটা ঠিক ওয়ার্ড, নাস্তিক কথাটা ঠিক না, অবিশ্বাসী কথাটা ঠিক না, আমি বিশ্বাস করি না কথাটা ঠিক না। ঠাকুর এবার বিশ্বাসের ডেরিভেশন করছেন কার ডিকশনারি থেকে জানেন, ময়ার উইলিয়ামসের ডিকশনারি থেকে। তিনি বলছেন বয় হর্ষি তালিবর্ষয় হসন্ত বিষ মানে হচ্ছে ইনহেরিট করানো, অনুপ্রবেশ করানো। বাকি দেখুন এখানে যতগুলো মানুষ আমরা আছি, যখন তাকাচ্ছি ওই দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে মস্তিষ্কে অনুপ্রবিষ্ট হচ্ছে। এখন বিজ্ঞানীকে অ্যাপ্রিসিয়েট করছে, এখন বিজ্ঞানীকে 100% স্যালুট করছে, ফিজিওলজি একে 100% স্বীকার করছে। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের একটি অর্গান যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের মধ্যে দুটি পার্ট আছে, একটিকে বলা হয় অ্যামিগডালা এবং একটিকে বলা হয় হিপোক্যাম্পাস। সুতরাং আমার এই অনুপ্রবেশটা হচ্ছে হয় অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাসের মধ্যে গিয়ে স্থায়িত্ব এবং অল্পত্ব এরা নির্ধারণ করে আমাকে সেই অনুযায়ী পরিচালিত করছে। সুতরাং অনুপ্রবেশ হচ্ছে না, এর বিজ্ঞান বিশ্বাস করে না। সুতরাং অনুপ্রবেশ হচ্ছে কোথায়, বিষ প্লাস অস, অদন্তেশ্বর হর্ষত অস মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব। কারণ যা অনুপ্রবেশ হচ্ছে সেটা আমার অস্তিত্বের মধ্যে অনুপ্রবেশ হচ্ছে। দেখুন ভারতীয় বেদের মন্ত্র কি, ওম অগ্নি সৌম্যভ্যাং স্বাহা। যখন যজ্ঞ হচ্ছে আমরা আহুতি দিচ্ছি ওম অগ্নি সৌম্যভ্যাং স্বাহা। সোম কাকে বলে, পরিপাক এবং পরিপুষ্টি করা। সোম বলে পরিপাক এবং পরিতুষ্টি করাকে। আমি এগিয়ে যাচ্ছি, আমার এগিয়ে যাওয়াটা আমাকে যথার্থ কম্পার্টেবল, আমাকে যথার্থ পরিপাক, আমাকে যথার্থ সুষম, আমাকে যথার্থ পরিপুষ্ট করছে কি করছে না, এটা আমার উপর নির্ভর করবে। আমি যা অনুপ্রবেশ করাচ্ছি সেই অনুযায়ী তো আমার অস্তিত্বের মেজারমেন্টটা তৈরি হবে।